গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ ফেব্রুয়ারি মাসের 9 তারিখ, রবিবার। আজ আমরা মহাকুম্ভের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। উঠেছি খুব সকালে, স্নান হয়ে গেছে, লাগেজও গুছিয়ে নিয়েছি। এসেছি ছাদে গাছগুলোতে জল দেব। বালতিটা ট্যাপের তলায় পেতে যেই একটু অন্যদিকে গেছি, দেখি এরা এসেছে। কত চেষ্টা পেয়েছে ভাবো তাহলে। বালতি নিয়ে টানাটানি করেও যখন দেখলো যে না জল খেতে পারছে না, তো উত্তম এসে একটু ওদেরকে লাঠি দিয়ে ভয় দেখিয়ে সরিয়ে দিয়ে মগে করে জল দিয়েছে। দেখুন কিভাবে জল খাচ্ছে, ভীষণ তৃষ্ণার্ত। একজনকে দেখে বাকি আরও 2-3 জন চলে এসেছে। প্রথমে বুঝতে পারিনি যে বালতিটা ধরে ওরকম টানছে কেন, পরে বুঝলাম যে জল খাবে বলে। দাড়ি ভিজে গেল তো, খাও খাও। নিচে চলে এসেছি, অনেকক্ষণ রেডি হয়ে নিয়েছি আমি, আর উত্তম গেছিল গ্যারেজে গাড়ি আনতে। এবার আমরা বেরোবো। লাগেজ খুব বেশি নিইনি, তার কারণ আমাদের তো খুব বড় গাড়ি নয়। আমাদের দুজনের জিনিসপত্র যাবে, তার সাথে যাবে আমার ননদ আমাদের গাড়িতে, আপনাদেরকে আগেই বলেছি। আর একটি ভাই যাবে, উত্তমের ভাই, তার সাথে বন্ধুও সে। আর যাবে একজন অফিস কলিগ, বাপ্পুদা। এদের সকলের সাথেই আপনার পরিচয় করিয়ে দেবো। এই দেখুন, চেক জামা পরে যিনি, উনি হলেন বাপ্পুদা, আর সাথে অভিজিৎ ভাই, আর দিদি রয়েছে গাড়ির মধ্যে। আর দিদির লাগেজ কোথায়? বাপরে বাপ। তুমি দিদিকে মাঝখানে দেবে, তুমি আর আমি দিদি সাইডে বসো। ওই তো অভিজিৎ ভাই মাঝখানে বসে যাক, ছোটখাটো মানুষ আছে। চলো প্রয়াগ যাচ্ছি আমরা, চলো। হ্যাঁ, আমি একটুখানি গোপালকে প্রণাম করতে যাবো। দাদা কোথায়? ওই যে দাদা, অভিজিৎ ভাই, আর এই যে দিদি, আর এই যে কুমার বাবু। চলো। ওরা সকলে রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছে, আমি এসেছি মায়ের বাড়িতে। গোপালকে প্রণাম করব আর সকলের সাথে দেখা করে এবার বেরিয়ে যাব। ভালোই যেন আমরা সবাই ফিরে আসতে পারি, আর আমরা যে মনোবাসনা নিয়ে যাচ্ছি সেই উদ্দেশ্য যেন আমাদের পূরণ হয়। চলুন এবার তাহলে যাওয়া যাক। ওরা বেরিয়ে গেছে। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে আমাদের দুটো গাড়ি যাচ্ছে, একটি মামাদের গাড়ি আর একটি আমাদের গাড়ি। তো মামার বন্ধু সকলে ওই গাড়িতে রয়েছেন। ওনারা রয়েছেন ড্রাইভার দিয়ে 7 জন, আর আমাদের গাড়িতে আমরা 5 জন। তো মামাদের গাড়ি আমাদের গাড়ির আগেই বেরিয়ে গিয়েছিল। 5 মিনিট আগে ওরা যাত্রা শুরু করেছিল, আর ওদের পিছনেই আছি আমরা। আর এখন আমরা পার হচ্ছি গৌরাঙ্গ সেতু নবদ্বীপের। ধীরে ধীরে আমরা যাব জিটি রোড। এটা নাদনঘাটের ভিতর দিয়ে কুসুমগ্রাম হয়ে একদম বর্ধমান হয়ে জিটি রোডে আমরা উঠব। নবদ্বীপের রাস্তা দিয়ে এগিয়ে এসেই একটি মোড় পড়ে, সেখান থেকে নাদনঘাটের একটা পথসূচক আছে। সেখান থেকে ডান দিকে মোড় নিয়ে আপনাকে কুসুমগ্রাম হয়ে জিটি রোডে উঠতে হবে। আর যদি কালনা থেকে আসেন তাহলে আপনাকে নাদনঘাটের ওখান থেকে বাদিকে মোড় নিয়ে জিটি রোডে উঠতে হবে। আমরা পৌঁছে গেছি বর্ধমান। এখনো পর্যন্ত আমরা কোথাও হল্ট নিইনি। ভাবছি সামনে একটুখানি টি ব্রেক নেব, তারপরে লাঞ্চ করব। আমরা বাড়ি থেকে যাত্রা শুরু করলাম ওই 11:15 নাগাদ। আমাদের 21-22 ঘন্টার জার্নি। যতটুকু খবর আমরা পেয়েছি, রাস্তায় নাকি বেশ জ্যাম রয়েছে। যাই হোক, চলুন, ভগবানের নাম করে তো বেরিয়েছি, দেখা যাক কি হয়। তবে এতটুকু জানি যে রাস্তায় বেরোলে রাস্তার খোঁজ রাস্তায় আপনাকে দিয়ে দেবে, শুধু আপনাকে বেরোতে হবে মনের জোর নিয়ে। মামাদেরকে ফোন করেছি, ওই যে মামারা সামনে দাঁড়িয়ে আছে। চলুন এবার নামি, এখান থেকে একটু চা খাবো, তারপরে আবার কোথাও দাঁড়িয়ে আমরা দুপুরের খাবার খেয়ে নেব। আমি ফোন করলাম, নাহলে পরে মামারাও দাঁড়াতো না। খাটিয়াগুলো এমনই হয়। আরে দেখি এটা, বাহ, কাপটা তো খুব সুন্দর।
এখন লাঞ্চের সময় হয়ে গেছে, ঘড়িতে বাজে 2:40, কিন্তু আমরা একটু চা খেয়ে নিচ্ছি। কিচ্ছু করার নেই, তার কারণ এখানে আশেপাশে আমরা কোনো রেস্টুরেন্ট বা কোনো ধাবা খুঁজে পাচ্ছি না। তো ভাবলাম তাহলে একটু টি ব্রেক নেওয়া যাক। অনেক দূরের পথ, যেতে হবে অনেকখানি। দুর্গাপুর এখান থেকে 24 কিলোমিটার। একটা অন্যরকম উত্তেজনা, একটা অন্যরকম আবেগ, একটা অন্যরকমের অদ্ভুত ভালো লাগা যাকে বলে, সব নিয়ে উদ্দেশ্য মহাকুম্ভ। কোনো তাড়া নেই, তবে বিরামও নেই। বিরামহীন যাত্রাপথে আমরা এগিয়ে চলেছি একটু একটু করে। বেলা প্রায় শেষ হয়ে এলো, সন্ধ্যের আগে আগে। এখন আমরা আর এক জায়গায় দাঁড়ালাম। এখন আমরা আমাদের লাঞ্চ সেরে নেব। এই জায়গাটি আসানসোলের আগে একটি ধাবা। মামারা আমাদের আগেই এখানে পৌঁছে গেছেন, ওনারাই আমাদেরকে ওনাদের লাইভ লোকেশন পাঠান এবং ওনাদেরকে ফলো করে আমরা এখানে এসে দাঁড়াই। চলুন ভেতরটাই যাই, অনেকটা বড়, বেশ খোলামেলা। তবে এই অবেলা করে ভাবছি আর ভাত খাবো না, রুটি সবজি এসব যদি পাওয়া যায় তাই খেয়ে নেব। অচেনা জায়গা, সব অচেনা মানুষ, খাবার দাবার কি পাওয়া যাবে জানি না। চলুন একবার এদের সাথে একবার দেখা করে নিই। দূর থেকে দেখলাম কত রং বেরঙের না, কি সুন্দর লাগছে দেখতে এদের। এক সময় ছোটোবেলায় আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার অ্যাকোয়ারিয়াম ছিল, বায়না করে কিনেছিলাম। যেদিন প্রথম অ্যাকোয়ারিয়াম আমি বাড়িতে নিয়ে আসি, সারা রাত আমি ঘুমাইনি, আমি শুধু দেখছিলাম মাছগুলো কি করছে, ওরা কেন ঘুমোচ্ছে না। যাই হোক, খাবার অর্ডার করে দিয়েছিলাম, এসে গেছে আমাদের খাবার। আমরা আজকে ভেজ খাবো। আমরা নিয়েছি ক্রিস্পি বেবি কর্ন, তার সাথে নিয়েছি রুটি, আর তার সাথে নিয়েছি আমরা একটা গ্রিন স্যালাড, আর তার সঙ্গে রয়েছে আমাদের ডাল মাখানি। উত্তমের যে দিদি, মানে অর্থাৎ আমার ননদ এসেছে আমাদের সাথে। আপনি করে যখন আমি কথা বলি তো দিদি আমাকে ধমক দিয়ে বলে যে আমাকে আপনি বলার কোনো দরকার নেই, তুমিই বল। দিদি এত ভালো, সম্পর্কগুলোকে এত সহজ করে নিতে পারে যে সামনের মানুষটার কোনো অসুবিধেই হয় না। আর দিদি দেখতে খানিকটা আমার মায়ের মতন, অবয়ব, শুধু অবয়ব নয়, আচার ব্যবহারও তাই। তো মায়ের অভাব জানি অনেকখানি দিদির কাছ থেকে পূরণ হয়ে যাচ্ছে আমার। উত্তমকে বললাম একটু আইসক্রিম খাবো, তাই নিয়ে নিচ্ছে একটা আইসক্রিম। চল আমরা বাইরে গেলাম। হ্যাঁ, এবার আর কোথাও দাঁড়াবো না, সোজা মহাকুম্ভ। তবে রাত্রেবেলায় এক জায়গাতে আমরা হল্ট নেব, একটা ভালো জায়গা বা ধাবা দেখে দাঁড়ানোর ইচ্ছে রয়েছে। সেখানে আমাদের রান্নাবান্না হবে, রাতের খাওয়াটা আমরা নিজেরা রান্না করেই খাবো। আপনারা লক্ষ্য করেছেন কিনা জানি না, গাড়ির ডিকিতে যখন জিনিসপত্র তুলছিল তখন একটা বড় পেটি ছিল। ওই পেটিটা আসলে মশলার পেটি। আর মামাদের গাড়িতে রয়েছে হাঁড়ি, কড়াই, গ্যাস, সবজিপাতি সব কিছু। এখনও আমরা পশ্চিমবঙ্গের ভেতরেই আছি, ভিন রাজ্যে প্রবেশ করিনি। তবে রাতের মধ্যে আশা রয়েছে আমরা বিহার কভার করে ফেলতে পারবো। জানি না রাস্তার জ্যাম আমাদেরকে কতখানি ভোগান্তি দেবে, তবে সে নিয়ে ভাবছি না। যাত্রাপথে বেরিয়ে এত কিছু ভাবলে তো চলে না, যা হবে দেখা যাবে। এখন ঘড়িতে বাজে 5:15, দূরের পশ্চিম আকাশটা রক্তিম। দুর্গাপুর আসানসোল শিল্পনগরী, এখানে কলকারখানা প্রচুর। কারখানাগুলোর চিমনি দিয়ে যে ধোঁয়া অনর্গল বেরিয়ে চলেছে, তার সাথে সূর্যি মামার এই আভা, সব মিলেমিশে অনবদ্য এক প্রাকৃতিক সৌন্দর্য। জিটি রোডের ধারেই রয়েছে এই আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজটি। জিটি রোড হলো গ্র্যান্ড ট্রাঙ্ক রোড। আফগান সম্রাট শেরশাহর আমলে এই জিটি রোড কিন্তু তৈরি হয়। রাস্তা এত ভালো, এত সুন্দর যে আপনার ট্রাভেল করতে কোনো সমস্যাই হবে না। আর এই যে টিলার মতো ছোট ছোট স্তূপগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু কোনো পাহাড় বা টিলা নয়, এগুলো হচ্ছে কলকারখানার অ্যাশ। এখানে এনে ডাই করে একটা ডাম্পিং জোন বানানো হয়েছে। প্রচুর ছাই দিনের পর দিন এখানে জমা করে পুরো পাহাড়ের মতন জায়গাটা হয়ে গেছে। আর এত শক্ত যে আমি দেখলাম যে রাস্তার মতনও তৈরি হয়েছে এবং বেশ কিছু ট্রাকও দেখলাম এর উপর দিয়ে যাচ্ছে। আমরা এখন রাস্তার পাশে দাঁড়িয়েছি। এই পতাকাগুলো আমরা কিনে এখন গাড়িতে বেঁধে নিচ্ছি। যারা মহাপ্রয়াগের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন তাদের প্রত্যেকের গাড়িতেই প্রায় দেখতে পেলাম যে এরকম পতাকা লাগানো। তো আমরাও ভাবলাম যে আমাদের গাড়ি দুটোতেও লাগিয়ে নিই। তো মামারা আগে থেকেই এসে এখানে দাঁড়িয়েছিলেন, যেহেতু ওনাদেরকে আমরা ফলো করছি, তো আমাদের গাড়িতে পতাকা লাগানো হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে, তাই না?
এবার কিন্তু গাড়ি দুটোকে দেখে বোঝাই যাচ্ছে যে এদের গন্তব্য মহাকুম্ভ। বাইরে থেকে যে কেউ আমাদের গাড়ি দুটোকে দেখে বুঝতে পারবে যে এই গাড়ি দুটি যাচ্ছে প্রয়াগরাজ। এই জিটি রোডের ওপর দিয়ে ছুটে চলেছে অসংখ্য গাড়ি। বেশিরভাগ এই পার্সোনাল গাড়িগুলোতেই আমি দেখতে পাচ্ছি এরকম পতাকা লাগানো। যে যেমন পেরেছে গাড়ি নিয়ে কিন্তু ছুটে চলেছে মহাকুম্ভের পথে। আমরা পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে এখন বিহারে। একটু জ্যামে পড়েছিলাম, তবে আমাদের গাড়িটাকে আমরা ঘুরিয়ে নিয়ে অন্য আর একটা যে বাইপাস রাস্তা রয়েছে সেই রাস্তা ধরেছি। এখান থেকে ধানবাদ 11 কিলোমিটার আর বেনারস এখান থেকে 404 কিলোমিটার। তবে রাস্তা নিয়ে কোনো সমস্যা নেই, একটি রাস্তা জিটি রোড ধরে সোজা আপনাকে এগিয়ে যেতে হবে। প্রায় 800 কিলোমিটারের জার্নি আমাদের। এই জায়গাতে আমরা আরও একবার দাঁড়িয়েছি। আমরা এখান থেকে আমাদের সন্ধ্যের চাটা খেয়ে নেব নিজেদের পছন্দ মতন, কারোর চিনি দিয়ে, কারোর চিনি ছাড়া, কারোর দুধ চা, কারোর লিকার চা, কারোর আদা দিয়ে চা। কেউ তো 2 কাপ 3 কাপও চা খেলো এখান থেকে, আর সাথে যার যেমন ইচ্ছা স্ন্যাক্স নিয়ে নিয়েছে এখান থেকে। তবে শুধু বাংলাতে নয়, এই বিহারেও কিন্তু ভাড়ে চা খাওয়ার একটা চল রয়েছে দেখছি। আর আমি তো প্রথমে বুঝতে পারিনি যে ওনারা বাংলা বুঝতে পারবেন না। আমি ওনাদের সাথে বাংলাতেই কথা বলেছি অ্যাজ ইউজুয়াল। পরে গিয়ে অনুভব করলাম যে উনি কিছুই বোঝেননি, কারণ ওনাকে আমি বলেছিলাম চিনি ছাড়া কড়া লিকার বানাতে। উনি চিনি দিয়ে হালকা লিকার চা বানিয়ে দিয়েছেন। যাই হোক, পথে বেরিয়ে তো বাড়ির মতন সব কিছু পাওয়া যায় না, একটু মানিয়ে নিতে হয়। আর যে দাদাটি হাত উঁচু করে আপনাদেরকে হাই করলেন উনি হলেন হীরাদা। উনি ওই দ্বিতীয় যে গাড়ি রয়েছে মামাদের সেই গাড়ির ড্রাইভার। উত্তমের ছোটোবেলার বন্ধুও। বিহার পর্যন্ত আসতে আমরা যে কতবার টোল ট্যাক্স দিলাম তা আর বলার কথা নয়। তবে রাস্তা তো ভীষণ সুন্দর, এটুকু মেনে নেওয়া যেতেই পারে। এবার মামারা খুঁজছে রাতের রান্না কোথায় করা যাবে সেরকম একটা ভালো জায়গা। যাই হোক, আবার একটি টোল পেরিয়ে আমরা ভাবছি এখন আমাদের রান্না চাপাবো। এখন প্রায় 10টা বাজে। রাতের মেনু আলু সেদ্ধ, ভাত আর শিম দিয়ে ডাল। আর দেখুন কতটা ঘি আনা হয়েছে এই দুদিনের জন্য। রবিবার থেকে বুধবার পর্যন্ত আমি কোনো ব্লগ দিতে পারিনি, সে কথা আমি কমিউনিটি পোস্টে আপনাদেরকে জানিয়েছি। আমি জানি আমার পরিবারের প্রত্যেকে আমার এই সমস্যাটি বুঝতে পেরেছেন, সেই জন্য একটু মানিয়ে গুছিয়ে নিয়েছেন। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা সাথে থাকবেন। মহাকুম্ভের সিরিজের ভীষণ সুন্দর সুন্দর ব্লগ আগামীতে আসতে চলেছে। আমরা কিন্তু নাগা সাধুদের দেখাও পেয়েছি, আর আমরা একই সাথে বেনারসও ভ্রমণ করেছি। যাই হোক, শুভরাত্রি।